নমস্কার বন্ধুরা, জ্যোতিষলোক চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে শুভেচ্ছা জানিয়ে আজকের বিষয় নির্দিষ্ট আলোচনাতে চলে আসব। আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। ভিডিওটি যদি ভালো লাগে ভিডিওটি শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বাটন আপনারা প্রেস করে রাখবেন ভবিষ্যতে নতুন নতুন ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য। তো চলে আসুন, আজকের আলোচ্য বিষয়ে আমরা চোখ রাখি। নমস্কার। আমরা আজকের পুষ্কর নবাংশ নিয়ে আমরা একটু আলোচনা করব। সাধারণত আমরা D1 চার্ট এবং বিভিন্ন তার যে ডিভিশনাল চার্ট, এগুলো নিয়ে আমরা বিস্তারিত আলোচনার মাধ্যমে আমরা একটা সিদ্ধান্তে পৌঁছই। তো কখনো কখনো আমাদেরকে এই পুষ্কর যে নবাংশ, এটার প্রয়োজন হয়ে পড়বে আলোচনার মধ্যে একটু বিভিন্নতা আনার জন্য, এবং সেখানে বিভিন্ন দিক দিয়ে যদি আমরা কোনো একটা প্রবলেমকে ধরার চেষ্টা করি, সেক্ষেত্রে সেটা ক্রস চেকিং হয়ে যায় এবং আমরা D1 এবং ডিভিশনাল চার্টের মাধ্যমে যে সিদ্ধান্তে পৌঁছানোর চেষ্টা করছি, সেখানে আমাদের পুষ্কর যে নবাংশ, এই সাপেক্ষে আমরা আগের যে সিদ্ধান্ত D1 এবং D9 চার্টের উপর বেস করে যে সিদ্ধান্তে পৌঁছেছি, সেই সিদ্ধান্তটাকে কতটা অর্থাৎযোগ্য বলে আমরা মনে করব। কিছু কিছু ক্ষেত্রে তো আমাদের কিন্তু এই পুষ্কর নবাংশের প্রয়োজন হয়ে পড়ে। এই শব্দটির অর্থ কিন্তু পুষ্কর মানে উর্বর একটা অবস্থা, মানে এমন একটা ঘর, এমন একটা ভাব বা এমন একটা রাশি বলতে পারি, সেই রাশিতে যদি কখনো কোনো গ্রহ আসে তাহলে সে সবচেয়ে বেশি ভালো ফল দিতে পারে সেই জাতকের জন্য, মানে ফলের বৃদ্ধি ঘটতে পারে, উর্বর অবস্থা। তো সেখানে গ্রহরা অবস্থান করলে তার সেই গ্রহের ফল দেওয়ার ক্ষমতা বাড়ছে। এবার গ্রহটি জন্মকুণ্ডলিতে তাকে যদি এগিয়ে নিয়ে যাওয়ার কথা থাকে, বা যদি দেখা যায় যে গ্রহটি জাতককে পজিটিভ দিক দিয়ে তাকে এগিয়ে নিয়ে যাবে, তাহলে তার শক্তি বাড়বে। আর যদি দেখা যায় যে গ্রহটি একটা নেগেটিভ অবস্থা তৈরি করেছে তার চার্টে, এবং সেই গ্রহটি পুষ্কর নবাংশতে আমরা দেখলাম যে যে ঘরে অবস্থান করলে ভালো ফল দেয় সেই ঘরে অবস্থান করছে, তাহলে কিন্তু তার যে ফল দেওয়ার যে ক্ষমতা, সেটা অবশ্যই অনেকাংশে হ্রাস পাবে। তো সাধারণ অবস্থায় এই জায়গাগুলো আমাদের মাথায় রাখতে হবে যে ইন্ডিভিজুয়ালি গ্রহটি আমাদেরকে ঠিক এগিয়ে নিয়ে যাওয়ার কথা বলছে, না সে আমাদেরকে বিপত্তি বা বিপদের মধ্য দিয়ে বা বাধা সৃষ্টিকারী একটি গ্রহ সে পুষ্কর নবাংশে যে রাশিগত ক্ষেত্রে আমরা যদি কোনো একটি গ্রহকে আবিষ্কার করতে পারি যে এই গ্রহটি এই জাতকের ক্ষেত্রে পুষ্কর নবাংশে অবস্থান করছে, তাহলে সে তাকে তার পজিটিভ দিকে নিয়ে যাবে না নেগেটিভ দিকে নিয়ে যাবে, সেটি কিন্তু আমাদেরকে তার যে শক্তিমত্তার উপর বিচার করে আমাদেরকে সিদ্ধান্তে পৌঁছতে হবে। তো এখন আমরা যে পিকচারটি দিয়েছি, সেখানে D1 চার্ট এবং D9 চার্ট দুটিকে আমরা দেখিয়েছি, কারণ এই দুটির মধ্যে একটা সংযোগ স্থাপন করে আমাদেরকে এগোতে হবে। মানে পুষ্কর নবাংশ মানে নবাংশের D9 যে চার্ট, তার এক একটা ঘর, এক একটা ঘর বলতে যে এক একটা লগ্নের জন্য দুটো করে ঘর বরাদ্দ করা আছে। সেই দুটো ঘরে যদি কোনো স্পেশাল গ্রহ অবস্থান করে, তাহলে সেই গ্রহগুলি জাতককে পজিটিভ অবস্থা জাতকের জন্য নিয়ে আসতে পারে। তো আমরা এখানে দুটি চার্টকে পাশাপাশি রেখেছি। তো সেখানে কিছু নিয়ম আছে, সেই নিয়ম অনুযায়ী অগ্নি রাশির মধ্যে কোন কোন রাশিগুলি পড়ছে, মেষ, সিংহ এবং ধনু। আমরা একটা এক্সাম্পল দিয়েছি। তো সেখানে আমরা মেষ লগ্ন দেখিয়েছি। D1 চার্টে যদি আমরা দেখি যে লগ্ন, মেষের ঘরের লগ্ন আমরা দেখিয়েছি। তো যদি কারো মেষ লগ্ন হয়, তাহলে সে অগ্নি রাশিতেই পড়ছে তার লগ্ন। তো সেই হিসেবে D9 চার্টে তার জন্য কিন্তু ওই মেষ রাশি থেকে কাউন্ট করতে হবে সপ্তম ঘর এবং নবম ঘর, এই দুটি ঘর কিন্তু পুষ্কর নবাংশ, তার পুষ্কর নবাংশের আওতায় চলে আসছে। এখানে যদি ওই জাতকের ক্ষেত্রে কোনো গ্রহ অবস্থান করে D9 চার্টে, তখন সেই গ্রহগুলি তাকে একটা জায়গায় পৌঁছে দিতে পারে, সর্বোচ্চ অবস্থায় পৌঁছে দিতে পারে। তো এবার ঘটনাটা হচ্ছে কি, যে রাশি হিসেবে আমরা দেখলাম পেয়েছে, কিন্তু ডিগ্রিগত দিক দিয়ে পেলো না। আমরা কিছু ডিগ্রিও উল্লেখ করেছি। এখানে
তুলা রাশি কিন্তু দেখা যাচ্ছে কি যে 16°40 থেকে 20°, এই ডিগ্রিতে যদি কোনো গ্রহ আসে তখনই কিন্তু সর্বোচ্চ অবস্থাটা পাবে। আবার 23°20 থেকে 26°40 দুটো ডিগ্রি কিন্তু থাকছে এক একটা রাশির জন্য। তাহলে পুষ্কর নবাংশের ক্ষেত্রে আমরা দুটো ঘর পাচ্ছি নবাংশ কুণ্ডলিতে, যে ঘরগুলিতে কোনো গ্রহ অবস্থান করলে সর্বোচ্চ ফল পেতে পারে, সর্বোচ্চ রেজাল্ট পেতে পারে। আবার সেই গ্রহগুলি আবার এক একটা রাশির জন্য দুটো ডিগ্রি আমাদের বরাদ্দ করা আছে, দুটো ডিগ্রি স্প্যান বরাদ্দ করা আছে। ডিগ্রি বললে ভুল হবে। তুলা রাশির জন্য দুটো যে ডিগ্রি স্প্যান 16°40 থেকে 20°, আর 2 নম্বর হচ্ছে 23°20 থেকে 26°40। আর ধনু রাশি 9 নম্বর ঘরটি ধনু রাশিতে পড়েছে, সেখানে কিন্তু যে ডিগ্রির যে স্প্যানটি সেটি 20° থেকে 23°20, আর 2 নম্বর 26°40 থেকে 30°। তো গ্রহগুলিকে এই স্প্যানের মধ্যে আসতে হবে, তবেই সর্বোচ্চ রেজাল্ট পাবে, না হলেও কিন্তু রেজাল্ট পাবে, কিন্তু সর্বোচ্চ রেজাল্ট সেখানে আসবে না। ডিগ্রিগত দিক দিয়ে যদি ম্যাচ না করে, শুধু রাশিগত দিক দিয়ে ম্যাচ করলো কিন্তু ডিগ্রিগত দিক দিয়ে ম্যাচ করলো না, সেক্ষেত্রে কিন্তু সর্বোচ্চ রেজাল্টই পাওয়া যাচ্ছে না। আমাদের উচ্চস্থ নিচস্থ ক্ষেত্রেও কোনো গ্রহগুলি দেখা যায় যে একটি গ্রহ উচ্চস্থ হওয়ার ক্ষেত্রে যে ঘরে অবস্থান করলে উচ্চস্থ হবে সেই ঘরে অবস্থান করেছে, কিন্তু ডিগ্রিগত দিক দিয়ে ম্যাচ করলো না, তার মানে উচ্চস্থ হওয়ার যে সর্বোচ্চ রেজাল্টটা সেই গ্রহটি পেল না। কিন্তু যেহেতু ওই রাশিতে ওই গ্রহটি উচ্চস্থ, তাই কিন্তু পজিটিভ রেজাল্ট সেখানে পাবে। এই পুষ্কর নবাংশের ক্ষেত্রেও কিন্তু রাশিগত দিক দিয়ে হয়তো কোনো একটি গ্রহ দেখা গেল শুভ গ্রহ সপ্তম ঘরে অবস্থান করেছে, যার মেষ লগ্ন সেই সাপেক্ষে, এবং নবম ঘর নবাংশ কুণ্ডলীতে আমরা দেখবো অবশ্যই যে নবাংশ কুণ্ডলীর যে সপ্তম ঘর সেখানে একটি শুভ গ্রহ অবস্থান করছে কারো চাটে। তো সেক্ষেত্রে কিন্তু দেখা যাবে কি যে সপ্তম বা নবম ঘরে যে গ্রহ অবস্থান করবে তারা তাকে একটা উল্লেখযোগ্য জায়গায় নিয়ে যেতে পারবে। এইবার যদি দেখা যায় যে ডিগ্রিগত দিক দিয়ে ম্যাচ করছে না, তুলা রাশিতেই অবস্থান করছে মেষ লগ্নের জাতক, যার D9 চারটিকে পর্যালোচনা করলে আমরা দেখব যে তার সপ্তম ঘরে একটা শুভ গ্রহ বসে আছে, কিন্তু তাদের ডিগ্রিগত দিক দিয়ে ম্যাচ করছে না, হয়তো দেখা গেল যে 11 ডিগ্রিতে অবস্থান করছে। আমরা মেষ লগ্নের ক্ষেত্রে বৃহস্পতি গ্রহ বা শুক্র গ্রহকে আমরা দেখলাম যে নৈসর্গিক শুভ গ্রহ, তারা 11 ডিগ্রিতে অবস্থান করছে, তাহলে কিন্তু পুষ্কর নবাংশের যে পজিটিভিটি সেটা পাবে, কিন্তু সর্বোচ্চ পর্যায়ে গিয়ে পাবে না, কারণ ডিগ্রিটা এখানে ম্যাচ করছে না। নবম ঘরের ক্ষেত্রে একই কথা প্রযোজ্য। তো আমরা এখন এখানে মেষ লগ্ন সাপেক্ষে দেখিয়েছি। তো নিয়ম যেটা অগ্নি রাশির ক্ষেত্রে, যতগুলি অগ্নি রাশি মানে 3টি অগ্নি রাশি আছে মেষ, সিংহ এবং ধনু, এই সব ক্ষেত্রে কিন্তু একই নিয়ম প্রযোজ্য হবে। নবাংশ কুণ্ডলীতে সপ্তম এবং নবম ঘর তার জন্য পুষ্কর নবাংশ হিসেবে গণ্য হবে। সেখানে কোনো পজিটিভ গ্রহ আসলে পজিটিভ রেজাল্ট বৃদ্ধি পাবে, বা সেই গ্রহগুলি রেজাল্ট দেওয়ার ক্ষমতা অনেকাংশে বাড়বে। 2 নম্বরে যে পিতৃ রাশি কোনগুলি পড়ছে না, বৃষ রাশি, কন্যা রাশি এবং মকর রাশি। এই রাশিগুলির ক্ষেত্রে বৃষ লগ্নের যারা জাতক হবে তাদের ক্ষেত্রে কিন্তু নবাংশ কুণ্ডলীতে 3rd হাউস এবং 5th হাউস এটি কিন্তু পুষ্কর নবাংশ হিসেবে গণ্য হবে। ডিগ্রিগত ক্ষেত্রে কতটা আসলে এই সর্বোচ্চ অবস্থায় পৌঁছবে সেটা আমরা পরে জানাচ্ছি। বায়ু রাশির ক্ষেত্রে সেখানে আমরা কি রাশিগুলি বায়ু রাশির মধ্যে পড়ছে, মিথুন রাশি পড়ছে, তুলা রাশি এবং কুম্ভ রাশি। এই রাশিগুলির ক্ষেত্রে আমরা ষষ্ঠ ঘর এবং অষ্টম ঘর নবাংশ কুণ্ডলীতে এই ঘরগুলি কিন্তু পুষ্কর নবাংশ হিসেবে গণ্য হবে। জলরাশি যাদের জলরাশির ক্ষেত্রে আমরা কি দেখছি না, সেখানে জলরাশির ক্ষেত্রে আমাদের কর্কট লগ্নের ক্ষেত্রে, কর্কট লগ্ন আমরা তো জানি যে জলরাশিতে পড়ছে, যাদের কর্কট রাশি জলরাশিতে পড়ছে, তাই কর্কট লগ্নের ক্ষেত্রে নবাংশের ক্ষেত্রে 1st এবং 3rd হাউস সেগুলি কিন্তু পুষ্কর নবাংশ হিসেবে গণ্য হবে। তাহলে বায়ু রাশির ক্ষেত্রে মানে মিথুন লগ্ন হতে পারে, তুলা লগ্ন হতে পারে, কুম্ভ লগ্ন হতে পারে, তাদের ক্ষেত্রে 6, 8। পিতৃ রাশির ক্ষেত্রে বৃষ লগ্ন হতে পারে, কন্যা লগ্ন হতে পারে, মকর লগ্ন হতে পারে, তাদের ক্ষেত্রে কিন্তু আমাদের 3 আর 5 নম্বর ঘর পুষ্কর নবাংশ হিসেবে, ওখানে যদি কোনো গ্রহ আসে তাহলে পুষ্কর নবাংশের যে সুফলটা তারা পাবে। আর মেষ লগ্নের ক্ষেত্রে
সেখানে মেষ সিংহ ধনুর ক্ষেত্রে, মেষ সিংহ ধনু লগ্নের ক্ষেত্রে সপ্তম এবং নবম রাশি সেটি কিন্তু নবাংশ কুণ্ডলিতে অবশ্যই পুষ্কর নবাংশ হিসেবে গণ্য হবে। এবার আমরা রাশিগত ক্ষেত্রে ডিগ্রিগত যে ব্যাপারগুলি সেগুলি নিয়ে আমরা একটু আলোচনা করব। তো মেষ রাশির ক্ষেত্রে সেখানে 20 ডিগ্রি থেকে 23 ডিগ্রি 20 মিনিট এবং 26 ডিগ্রি 40 মিনিট থেকে 30 ডিগ্রি, এটা তো আমরা বলেইছি আগে যে দুটো এক একটা রাশির ক্ষেত্রে দুটো ডিগ্রি স্প্যান, এই পুষ্কর নবাংশ যদি ওই স্প্যানের মধ্যে ওই গ্রহ ওই রাশিতে আসে সেক্ষেত্রে কিন্তু পজিটিভিটিটা সর্বোচ্চ মাত্রায় সে পাবে। সিংহ রাশির ক্ষেত্রে একই রকম অবস্থা হবে, ধনু রাশির ক্ষেত্রে ঠিক একই রকম, ওই দুটো 30 ডিগ্রি। পিতৃ রাশির ক্ষেত্রে 6 ডিগ্রি 40 থেকে স্টার্ট আর 10 ডিগ্রি পর্যন্ত একটা স্প্যান, আর দ্বিতীয় স্প্যানটি 13 ডিগ্রি 20 থেকে 16 ডিগ্রি 40 মিনিট পর্যন্ত, এটি হচ্ছে দ্বিতীয় স্প্যান। তার মানে পিতৃ রাশি যেগুলি, যেমন বৃষ রাশি, কন্যা রাশি, মকর রাশি, সব রাশির ক্ষেত্রেই এই ধরনের অবস্থা বর্তমান থাকবে। বায়ু রাশির ক্ষেত্রে সেখানে আমরা মিথুন, তুলা আর কুম্ভ এই রাশিগুলির ক্ষেত্রে 16 ডিগ্রি 40 মিনিট থেকে 20 ডিগ্রি পর্যন্ত একটা স্প্যান, আর 23 ডিগ্রি 20 মিনিট থেকে 26 ডিগ্রি 40 মিনিট পর্যন্ত আর একটা স্প্যান। তাহলে বায়ু রাশির ক্ষেত্রে এই দুটো স্প্যানের মধ্যে যদি গ্রহরা আসে, পুষ্কর নবাংশ যে রাশি পড়ছে তার মধ্যে যদি এই ডিগ্রিগুলি আসে এবং ওখানে আসে মানে ওখানে যদি গ্রহগুলি অবস্থান করে, সেক্ষেত্রে সর্বোচ্চ অবস্থা প্রাপ্ত হবে। জলরাশির ক্ষেত্রে আমরা জানি যে কর্কট, বৃশ্চিক আর মীন এগুলি জলরাশি। সেক্ষেত্রে কি নিয়ম আছে? সেক্ষেত্রে 0 ডিগ্রি থেকে 3 ডিগ্রি পর্যন্ত একটা স্প্যান, আর 6 ডিগ্রি 40 থেকে 10 ডিগ্রি পর্যন্ত আরেকটি স্প্যান। এগুলিতে যদি কোনো গ্রহরা আসে তাহলে তারা সর্বোচ্চ অবস্থা প্রদান করবে। এবার আরেকটি গুরুত্বপূর্ণ তথ্য আমাদের জেনে রাখতে হবে, সেটি হচ্ছে কি যে মেষ, মিথুন, সিংহ, বৃশ্চিক, মকর, কুম্ভ এই রাশিগুলিতে যদি পুষ্কর নবাংশের যদি গ্রহ পড়ে তাহলে কিন্তু ফল দিতে দেরি হবে বা ফল পেতে দেরি হবে। মানে সেটা 45 বছর প্লাস এই ধরনের একটা অবস্থা লেগে যায়। 45 বছরের পর দেখা যায় কি যে এখানে দেখা যায় কি যে এই গ্রহগুলি রেজাল্ট দেয় যদি এই রাশিগুলিতে কারো পুষ্কর নবাংশ পড়ে এবং সেখানে যদি গ্রহরা অবস্থান করে, সেক্ষেত্রে তাদের রেজাল্ট পেতে দেরি হয়। আর অন্যদিকে কন্যা, তুলা এবং মীন রাশিতে যদি আমাদের পুষ্কর নবাংশ পড়ে, সেক্ষেত্রে কিন্তু দেখা গেছে কি যে 32 প্লাস বা 32 বছরের পরবর্তী সময়ে সেখানে কিন্তু একটা তাদের রেজাল্ট পাওয়ার সম্ভাবনা তৈরি হয়। তো এগুলো কিন্তু সাধারণ অবস্থায় দেখা যায় যে অনেকের চার্টে এই ধরনের, প্রত্যেকের চার্টেই তো থাকবে কোনো না কোনো গ্রহ, মানে থাকবে মানে থাকার সম্ভাবনা অনেক বেশি, যদি দুটো ঘর করে পড়ছে, আবার নাও থাকতে পারে। তো সেক্ষেত্রে কি সবাই কি পাবে সেইভাবে? তো একজন পাবে কি পাবে না, বা কতটা পাবে বা কখন পাবে, সেগুলোও তো বলার প্রয়োজন আছে, সেগুলো জানার প্রয়োজন আছে। তো কে কতটা পাবে সেই সম্পর্কে আমরা আগে আলোচনা করেছি যে গ্রহটি এই ধরনের একটা কানেকশন তৈরি করছে, একটা নির্দিষ্ট রাশিতে গিয়ে অবস্থান করছে এবং তার থেকেও যেটা বড় কথা 30 ডিগ্রিতে অবস্থান করছে, তার ফলের তারতম্য ঘটবেই। শুধুমাত্র রাশিতে অবস্থান করা আর রাশি প্লাস ডিগ্রি দুটোই ম্যাচ করলো এইরকম ভাবে কোন একটি গ্রহ যদি অবস্থান করে কারো পুষ্কর নবাংশের যে রাশি, সেক্ষেত্রে অনেক বেশি ফল পাবে। এবার সেই ফলটা অনেক বেশি পেলো, সেই ফলটা তার কোন দিকে হবে, পজিটিভ না নেগেটিভ দিকে, সেটা গ্রহের যে ধরন, গ্রহের যে প্রকৃতি, নৈসর্গিক প্রকৃতি নয়, সেখানে তার চার্টে ওই গ্রহটি তাকে কোন দিকে নিয়ে যাওয়ার কথা বলছে এবং কত গতিতে সে নিয়ে যাবে, তার শক্তি কতটা, তার উপর বেশ করেই কিন্তু এই ধরনের রেজাল্টগুলো আমরা পাই। তো তাহলে ফল দেওয়ার যে কখন আমরা পাবো সেই সম্পর্কে তো একটা মানুষের প্রশ্ন থাকতেই পারে যে আমরা এই পুষ্কর যে নবাংশ, এখানে তো আমার গ্রহ অবস্থান করছে, সেক্ষেত্রে এই রেজাল্টটি কবে পজিটিভ অবস্থা প্রদান করবে আমার জন্য।
সেটি কিন্তু তাকেও সে জানতে আসবে। সেক্ষেত্রে তাদেরকে এই ধরনের একটা তথ্য তাদেরকে কিন্তু জানিয়ে রাখতে হবে যে কিছু কিছু গ্রহ, কিছু কিছু রাশি থাকে যে রাশিতে পুষ্কর নবাংশ যদি কোনো গ্রহ তৈরি করে তাহলে সেখানে ফল পেতে একটু দেরি হয়। কিছু কিছু রাশিতে মধ্য বয়সে পায়, আবার কিছু কিছু রাশিতে খুব আর্লি এজে পায়, যেমন বৃষ রাশি, কর্কট রাশি, ধনু রাশি। এখানে এই রাশিগুলিতে যদি পুষ্কর নবাংশের গ্রহ পড়লে দেখা যায় কি যে খুব তাড়াতাড়ি ফল দেয়, তাড়াতাড়ি রেজাল্ট দেয়।